রাস্তায় গাড়ি কন্টিনিউ যদি চালাতে থাকি 10 ঘন্টাও তাতে কিছু যায় আসবে না। তেলের কাটা কতটা চলবে আমি তো বুঝতে পারছি না। দীঘা পুরী খুব কমই যাই আমি, বন্ধুরা দীঘার প্ল্যান করলে আমি স্কিপ করে দিই। যদিও এটা লঙ্কাভির সব থেকে উঁচু টাওয়ার, কিন্তু মালয়েশিয়ার সব থেকে উঁচু টাওয়ার হচ্ছে কেএল টাওয়ার, যেটা আমি অলরেডি মিস করেছি। এই মেন অ্যাট্রাকশনটা দিনের বেলাতেও ভালো লাগে, আবার রাত্রিবেলাতেও ভালো লাগে। গল্পটা শুরু হয়েছিল আমার আগের ভিডিও থেকে, যেখানে আমি দেখিয়েছিলাম যে পেনাং থেকে বেরিয়ে মাত্র 20 মিনিটের একটা ফ্লাইট ধরে আমি লঙ্কাভিতে পৌঁছেছিলাম এবং লঙ্কাভিতে পৌঁছে সেখানে স্কুটি ভাড়া করে আমি আমার লঙ্কাভির জার্নিটা শুরু করেছিলাম। এটা সেই দিনেরই আগেকার গল্প, যখন আমি লঙ্কাভিতে পৌঁছে হোস্টেলে ঢুকেছিলাম, তারপরে একটু রেস্ট নিয়েছিলাম। এরপর বেরিয়েছিলাম আমি লঙ্কাভি ঘুরে দেখার জন্য। যখন আমি এই ভিডিওটা এডিট করছিলাম তখন আমার শরীরের অবস্থাটা ভালো ছিল না, সেই জন্য ভয়েস ওভারটা একটু অন্যরকম লাগতে পারে। গলার ভয়েসটা টোটালি আলাদা হয়ে গেছিলো আমার। অনেকক্ষণ ধরে গাড়ি চালিয়ে আসছি, মোটামুটি 4-5 কিলোমিটার চলে এসেছি। এখান থেকে আমি যাচ্ছি কুহা টাউনে। কুহা টাউন এখান থেকে অলমোস্ট 28 কিলোমিটার। ওখানে যাচ্ছি আমি দাতারাং লাং দেখতে, মানে লঙ্কাভির যে মেন অ্যাট্রাকশন পয়েন্ট, মানে মেন আইকনিক পয়েন্ট, সেটা দেখতে যাচ্ছি। দুপুরবেলায় একটু ঘুমিয়ে পড়েছিলাম, খাওয়া দাওয়া করে এসে একটু রেস্টের দরকার ছিল, কারণ অনেক সকালবেলা উঠেছি, নাহলে ঠিকঠাকভাবে ঘুম হতো না। 4:30 বাজে, কিন্তু রোদ্দুর এখনও মাথার উপরে। হেলমেটটা পরে থাকতে হবে ম্যান্ডেটারি। আমি রাস্তার একটা সাইডে দাঁড়িয়েছি। এবার এইখানে রাস্তায় কোথায় কী নিয়ম আছে আমি সঠিকটা ঠিক জানি না সব কিছু, কিন্তু হ্যাঁ, এই যে বিকালের টাইমটা বেরিয়েছি একদম পারফেক্ট, কারণ গাড়ি চালিয়ে সত্যিই একটু মজা আসছে, সত্যিই ভালো লাগছে। কোনোরকম যাতে সমস্যা না হয় তার জন্য রাস্তা থেকে নিচে নেমে দাঁড়িয়েছি। এবার যাওয়া যাক, আধা ঘন্টা লাগবে বলছে। এইসব রাস্তা আধা ঘন্টা বাইক চালানো দারুণ অভিজ্ঞতা। মানে যদি কোনো সোলো আসে বা কাপল আসে যারা অ্যাডভেঞ্চার করতে পছন্দ করে, তাদের জন্য স্কুটি ইজ দ্য বেস্ট অপশান। গাড়িও ভাড়া পাওয়া যায়, কিন্তু স্কুটি বুক করলে একদম বেস্ট অপশন। এখনো 12 কিলোমিটার বাকি, দেখাচ্ছে এখনো 20 মিনিট লাগবে। রাস্তা দিয়ে যেতে যেতে মানে এই যে কত সুন্দর জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা, কি আর রাস্তার কোনো অসুবিধাই নেই, বিন্দাস চালিয়ে যাও রাস্তায়। রাস্তায় কত বাদর দেখতে পাচ্ছি, রাস্তার উপরে চলে আসছে, গাড়ি স্লো করে দিতে হচ্ছে তার জন্য। এই রাস্তায় গাড়ি কন্টিনিউ যদি চালাতে থাকি 10 ঘন্টাও তাতে কিছু যায় আসবে না, কারণ রাস্তা খুব সুন্দর, খুব প্লেন, একটা কোনো গর্ত নেই, একটা কোনো গাড্ডা নেই। এখনও আমাকে 15-20 মিনিট চালিয়ে যেতে হবে। Bike parking? Huh? Parking? Parking behind there. Can I go there? Okay, no problem. Okay. জাস্ট ওইখান থেকে এন্টার করেছি, এন্টার করে বাইক এখানে পার্ক করেছি। জানি না এখানে বাইক রাখার নিয়ম আছে কি না, যদিও সবাই রেখেছে দেখে আমিও রেখে দিলাম। আমার একটু টাইম বেশি লেগেছে, 40 মিনিট থেকে 45 মিনিট লাগলো আমার হোস্টেল থেকে এখানে আসতে, বাট রাস্তা যদি কন্টিনিউ চালানো যায় 25 মিনিটও লাগে না। এই ক্যামেরায় ভিডিও নিচ্ছিলাম, সেট আপ করছিলাম, এই করতে করতে সময়টা গেছে আর কি।
শেষ পর্যন্ত পৌঁছে গেছি। এই জায়গাটার নাম হচ্ছে দাতারাং ল্যাং। মেন পুরো লঙ্কাবির যে মেন লোগো, মানে লঙ্কাবি যে নামটাও এসেছে, সেটা যেটা থেকে এসেছে সেইটা দেখার জন্য এসেছি। এখানে একটা আইকনিক মূর্তি বানানো আছে, সেইটা দেখার জন্য এখানে আসা। লঙ্কাবি নামের উৎস কিন্তু ইগল থেকে। হেলাং মানে হচ্ছে ইগল, আর কাবি মানে হচ্ছে লাল। হেলাং থেকে লাং কাবি মানে লাল ইগল, এইভাবে নামটার উৎস হয়েছে লঙ্কাবি। যদিও পুরো লঙ্কাবির নামটা এসেছে এই মালয়েশিয়ার চারিপাশে ইগলের থেকে, আর এই দেশের জাতীয় পাখিও কিন্তু ইগল। ইগল স্কোয়ার বা দাতারাং ল্যাং, যেটা লঙ্কাবির আইডেন্টিটি। যে বিশাল ইগলটা দেখা যাচ্ছে, এই ইগলটার উচ্চতা 12 মিটার, আর পুরো স্ট্রাকচারটা একটা বিশাল প্ল্যাটফর্মের ওপর দাঁড়িয়ে আছে, যেটা সমুদ্রের ঠিক ধারে তৈরি। এই মূর্তিটা তৈরি করা হয় 1996 সালে, যখন লঙ্কাবিকে অফিসিয়ালি ট্যুরিজম হাব হিসাবে ডেভেলপ করা হচ্ছিল। তখন থেকেই এটা হয়ে ওঠে দ্বীপের সবচেয়ে আইকনিক ল্যান্ডমার্ক। এই জায়গাটা খুব সুন্দর ডিজাইন করা, চারিদিকে ওপেন স্কোয়ার, সামনে আন্দামান সাগরের ভিউ। সানসেটের সময় এখানে আসলে এক্সপিরিয়েন্সটা একদম নেক্সট লেভেল। এখানে রিল্যাক্সভাবে হাঁটতে পারবে, ছবি তুলতে পারবে, আর ভাইবটা এনজয় করতে পারবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা কমপ্লিটলি ফ্রি এন্ট্রি, কোনো টিকিট লাগে না। ট্যুরিস্টদের জন্য এটা একটা মাস্ট ভিজিট স্পট। যদি লঙ্কাবিতে আসা হয় তাহলে এই জায়গাটা অবশ্যই মিস করবে না, কারণ এটা শুধু একটা স্ট্যাচু না, পুরো লঙ্কাবির সিম্বল এটা। এই ইগলের স্ট্যাচুটা পুরো লঙ্কাবিকে রিপ্রেজেন্ট করে। এটা হচ্ছে কুয়া জেটি। এটার ব্যাপারে যদি একটু বলি, পেনাংয়ে যেখানে আমি জেটি থেকে নেমেছিলাম, সেই জেটি থেকে ডাইরেক্ট জর্জ টাউন যে জেটি, সেই জেটি থেকে ডাইরেক্ট ফেরি ছিল এই পর্যন্ত আসার। কোভিডের আগে একটা সময় জর্জ টাউন থেকে ডাইরেক্ট ফেরি এখানে চলতো, ডাইরেক্ট ফেরি সার্ভিসটা ছিল। কারণ কোভিডের পর থেকে বন্ধ হয়ে গেছে, তার কারণটা আমি জানি না। কিন্তু ওখান থেকে যদি ডাইরেক্ট ফেরি নেওয়া হতো তাহলে 4-5 ঘন্টা সময় লাগতো এই পর্যন্ত আসতে। যেখানে আমার ফ্লাইট নিয়েছে মাত্র 15 মিনিট। ফ্লাইট টাইম মানে এয়ার টাইম ছিল টোটাল 15 মিনিট, আর বাকি এমনি ট্যাক্সি করতে বা ডিপার্চার অ্যারাইভেল করতে যে সময়টা লাগে সেটা। লঙ্কাবি আসার এখন যেহেতু ডাইরেক্ট ফেরিটা বন্ধ আছে, তাহলে লঙ্কাবি আসার জন্য দুটোই রাস্তা আছে। এক হচ্ছে ফ্লাইট, আর একটা হচ্ছে অনেক ঘুরে, মানে প্রথমে জর্জ টাউন থেকে আবার বাটারোথ পর্যন্ত আমাকে ফেরি নিতে হতো, সেখান থেকে আবার ট্রেন বা বাসে করে আমাকে আসতে হতো কুয়ালাপাল্লিস। এবার কুয়ালাপাল্লিস থেকে আবার আমাকে ফেরি নিতে হতো অলমোস্ট 2 থেকে 3 ঘন্টার কাছাকাছি, যেখানে আমাকে নামাতে হচ্ছে এই জেটিতে। আরও দুটো প্ল্যান ডিফারেন্ট হয়ে যেত, কারণ আমি নিয়েছিলাম স্কুটি ভাড়া একদম এয়ারপোর্ট থেকে, কারণ এয়ারপোর্ট থেকে স্কুটি নিয়েছি, হোস্টেলে আসছি, যেখানে খুশি ঘুরছি। আবার যখন আমি এয়ারপোর্ট থেকেই আমাকে যেহেতু প্লেন ধরতে হবে, তাহলে আমি এয়ারপোর্টেই আবার ওটাকে জমা দিয়ে দেবো। তাহলে আর আমি যদি এইখানে নামতাম, এখান থেকে স্কুটি নিতাম, তাহলে আমাকে এখানে স্কুটি জমা দিতে আসতে হতো। আবার এখান থেকে আলাদা করে গাড়ি ভাড়া আমাকে করে যেতে হতো এয়ারপোর্ট, অথবা হোস্টেলের দিকে থেকে যদি আমি স্কুটি নিতাম তাহলে হোস্টেলের দিকে আমাকে যেতে হতো আলাদা করে গাড়ি ভাড়া করে। এখানে তো আর লোকাল ট্রান্সপোর্ট নেই, হয় আপনি পুরো গাড়ি বুক করে নিতে পারেন, আর না হলে আপনাকে গ্র্যাব করতে হবে। আর আদারওয়াইজ আমার মতন কেউ স্কুটি রেন্ট করলো বা 4 চাকা রেন্ট করলো, সেগুলো আলাদা বিষয়। তাই যেখান থেকে রেন্ট করবে সেখানেই ড্রপ করতে হবে। আমার পক্ষে কনভিনিয়েন্ট ছিল হচ্ছে, প্রথম হচ্ছে যে প্লেনে আরেকবার চড়া হয়ে যাবে, দ্বিতীয় হচ্ছে এয়ারপোর্ট থেকেই আমি স্কুটিটা পেয়ে যাবো, 3 নম্বর হচ্ছে এয়ারপোর্টেই আমি স্কুটি ড্রপ করে দেবো, আর 4 নম্বর হচ্ছে সময় বেঁচে যাবে। কারণ আমি যদি জর্জ টাউন থেকে আসতাম তাহলে আমার অলমোস্ট সারাটা দিন লেগে যেত, আর আমি ফ্লাইটে আসার পর আমি একটুখানি রেস্টও নিতে পেরেছি। আর এই দাতারাং ল্যাংয়ের ঠিক অপোজিটেই আছে, ওখানে আছে মহা টাওয়ার। মহা টাওয়ারটা যেতে গেলে আমাকে আবার এইখান থেকে গাড়ি নিয়ে ওইদিকেই যেতে হবে, ইটস লাইক 2 কিলোমিটারের মতো। মহা টাওয়ার হচ্ছে এই লঙ্কাবির সব থেকে উঁচু ওয়াচ টাওয়ার আর কি। ওখানে প্ল্যাটফর্ম আছে, 2-3টে প্ল্যাটফর্ম করা আছে, সেখানে উপরে উঠে দেখা যায়। ওদিকেই যাব এখন সময় হচ্ছে 6:40, কিন্তু তারপরেও অনেক রোদ্দুর, চোখে লাগছে, তো বাধ্যতামূলক চশমাটা পরে থাকতে হচ্ছে। এখানে কিছুটা সময় কাটালাম, কাটিয়ে খুব ভালো লাগলো জায়গাটা। মানে লঙ্কাবি আসলে এই জায়গাটা তো একবার আসতেই হবে, কারণ লঙ্কাবির মেন অ্যাট্রাকশন পয়েন্ট এটা। যেরকম আগ্রা গেলে তাজমহল দেখতেই হবে, সেরকম একটা ব্যাপার। এই মেন অ্যাট্রাকশনটা দিনের বেলাতেও ভালো লাগে, আবার রাত্রিবেলাতেও ভালো লাগে। কিন্তু আমার এটা প্রথমে দেখার ইচ্ছা ছিল বলে আমি এখানে এসেছি। কিন্তু এরপর মহা টাওয়ারটা একটু সন্ধ্যা হলে বেশি ভালো লাগে, কারণ মহা টাওয়ারটার মধ্যে লাইট ফাইট জ্বলে যায়, এবং এর সাথে দিনের আলোতেও ওর যে কালারটা ওটা খুব সুন্দর ফুটে ওঠে। আধা ঘন্টা 1 ঘন্টার মতন থাকলাম, এখান থেকে আবার বেরিয়ে যাচ্ছি মহা টাওয়ারের দিকে, কারণ ওটাকেও দেখতে হবে। তারপরে এখান থেকে সোজা গিয়ে একটু বিচ এক্সপ্লোর করবো ওখানে সন্ধ্যেবেলা।
ওখানের মতন এখানেও একটা পার্কিংয়ের জায়গা পেয়েছি যেখানে বাইক আছে। সবাই রেখেছে বলে আমি রেখেছি। এটা অ্যাকচুয়ালি একটা ফুটপাথ, সেখানে বাইক রাখা যাবে কিনা আমার জানা নেই, কিন্তু সবাই রেখেছে বলে আমি রেখেছি। এখানেও পৌঁছে গেলাম, মহা টাওয়ারের একদম সামনেই আছি। এই যে পেছনে হচ্ছে মহা টাওয়ার, আমার সামনে দিয়ে দেখতে অসাধারণ লাগছে। ম্যানমেড স্ট্রাকচারগুলো আজকাল যা সুন্দর হচ্ছে। আচ্ছা, ঢোকার আগে দুটো জিনিস বলি। ওখানে মনে হচ্ছে আমি একটা ওয়াটার পার্ক দেখতে পাচ্ছি, ওই যে ওটা। আর এখানে একটা নতুন কিছু তৈরি হচ্ছে যেটা পাবলিকলি চালু হবে। আর সেকেন্ড হচ্ছে এই যে এখানে একটা বাচ্চাদের জন্য পার্ক করা আছে। এই মহা টাওয়ারে ওঠার জন্য প্রাইস আছে অবশ্যই, ফ্রিতে নয় কিছু। এই মুহূর্তে পয়সা খরচ করে আমি এই টাওয়ারে উঠবো না, কারণ এর থেকে আরও বড় বড় কিছু আগামী 2 দিনের প্ল্যান রয়েছে। মানে আগামীকাল একটা প্ল্যান রয়েছে, আগামী পরশু দিনেরও একটা প্ল্যান রয়েছে, যেটাতে আমাকে খরচা করতে হবে অনেক। সেই জন্য এটাতে বেকার খরচা আর করবো না। বাইরে থেকে দেখতে স্ট্রাকচারটা সত্যিই সুন্দর লাগছে, তাহলে আর ওপর থেকে কী দেখবো। এর থেকে উঁচু উঁচু টাওয়ারগুলো আমি মিস করে চলে এসেছি। আর এই টাওয়ারটা, যদিও এটা লাঙ্কাভির সব থেকে উঁচু টাওয়ার, কিন্তু মালয়েশিয়ার সব থেকে উঁচু টাওয়ার হচ্ছে KL টাওয়ার, যেটা আমি অলরেডি মিস করেছি। মানে অ্যাকচুয়ালি ছেড়ে দিয়েছে আর কি। এই টাওয়ারের উচ্চতা প্রায় 138 মিটার, মানে লঙ্কাভির সবচেয়ে উঁচু মডার্ন স্ট্রাকচারগুলোর মধ্যে একটা। আর এটা পাবলিকের জন্য অফিসিয়ালি ওপেন হয় 2023 সালে, মানে একেবারে নতুন অ্যাট্রাকশন। এবং এর টিকিট প্রাইস বড়দের জন্য প্রায় 30 রিঙ্গিট এবং ছোটদের জন্য 20 রিঙ্গিট। এই টাওয়ারটা মেনলি অবজারভেশন পারপাসের জন্য ডিজাইন করা, আর লিফট দিয়ে কয়েক সেকেন্ডে এর টপে পৌঁছানো যায়। টপ অবজারভেশন ডেকে উঠে গেলে 360 ভিউ পাওয়া যায় পুরো লঙ্কাভি আইল্যান্ডের, তার সাথে জেটি এবং সমুদ্রের। বিশেষ করে সানসেটের সময় একদম আনরিয়াল লাগে। এরকম জায়গায় বসে বিকালটা আমি কাটিয়ে দিলাম। মানে সমুদ্রের পাড়ে বসে থাকতে খুব একটা বেশি ভালো লাগে আমার তা নয়, কিন্তু আমার জায়গাটা খুব ভালো লেগেছে। আমার সমুদ্র খুব একটা বেশি ভালো লাগে না, এই জন্য দীঘা পুরী খুব কমই যাই আমি। বন্ধুরা দীঘার প্ল্যান করলে আমি স্কিপ করে দিই। আমার পাহাড় ভালো লাগে, কিন্তু যেই জায়গাটা আমি বসে আছি সেখান থেকে পাহাড় দেখা যাচ্ছে, মানে আমার জন্য ঠিকই আছে। জায়গাটা এরকম, এই যে এখানে জলোচ্ছ্বাস দেখা যাচ্ছে আর ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে। ঠিক এই কারণে আমি এখানে বসে আছি। পাহাড় থেকে আমি অনেকটা সময় তাড়াতাড়ি করে কাটিয়ে নিতে পারি। দূরে অনেকগুলো বোট দেখা যাচ্ছে, সব আই থিঙ্ক বুকিং করে এরা ঘোরাঘুরি করছে। আর ওই দিকটা হচ্ছে সেই দাতারাং ল্যাং, মানে লঙ্কাভির যে ইগল স্ট্যাচুটা আছে সেটা ওখানে। এখানে এই সূর্যাস্তটা হচ্ছে, দারুণ লাগছে। আশেপাশে কিছু খাবারের দোকান আছে, গেছিলাম আমি। যে আমার পেছনে কিছু স্ন্যাক্সের দোকান আছে, বাট সেই তেলে ভাজা একটুখানি অ্যাভয়েড করছি, কারণ গত 8-9 দিন ধরে তো এই চলছে। বাড়িতে গেলে সবার প্রথম মায়ের হাতে তৈরি ধনেপাতা দিয়ে কাতলা মাছ, এই ঝোলটা তো খেতেই হবে। তার মধ্যে যদি একটু মা বেগুন দিয়ে দেয়, মাকে বাড়ি যাওয়ার আগেই সেটা ফোন করে বলে দেবো। অ্যাকচুয়ালি লঙ্কাভিতে আসলে এই দুটো অ্যাট্রাকশন মানুষ এমনিতেই দেখে। আর আমি যে এই যে টাওয়ারের সামনেটা বসে আছি, এই টাওয়ারেও লোকে ওঠে। প্রথমে হচ্ছে দুটো ডেক আছে, এই একটা ডেক আছে আর ওপরে আরেকটা ডেক আছে, দুটোতেই যাওয়া যায়। ওপরের ডেকটা হচ্ছে অবজারভেশন ডেক, ইটস লাইক 700 রুপিস ইন ইন্ডিয়ান কারেন্সিতে। এইখানটা আরেকটুখানি বসি, সানসেটটা প্রায় হয়ে এসছে, সানসেট এনজয় করছি। সানসেটের একটা টাইম ল্যাপস আপনাদেরকে দেখালাম আমি। এখান থেকে এবার বেরোবো, আমার হোস্টেলে যাবো। ওখানে গিয়ে স্কুটিটা রেখে একটু হাত মুখ ধুয়ে তারপরে বেরোবো বিচের দিকে। আমার হোস্টেল থেকে হাঁটতে মোটামুটি 4-5 মিনিট তো লাগবে। একটু ভেতরে নিয়েছি যেহেতু দামটা কম পেয়েছি। হোটেলের বিষয়টা আমি এর পরের কোনো একটা ভিডিওতে ভালো করে বলে দেবো। সময়টা একটু বেশি হয়ে গেছে, রাত্রির 8:15 বাজে। এখান থেকে অনেকটাই দূর, 21-22 কিলোমিটারের মতন আমার হোস্টেল। তো ভেবেছিলাম এখানে নাইটের কিছুটা টাইম কাটিয়ে যাবো। তারপরে আবার দেখলাম যে মোবাইলেও চার্জ শেষ, ক্যামেরারও চার্জটা শেষ হয়ে গেছে। দুপুরবেলা চার্জে বসাতেই ভুলে গেছি আমি। আর রাত্রিবেলা এইখানটা খুব বেশি ভিড় না হলেও আমার এই জায়গাটা বেশি ভালো লেগেছে। ওই দাতারাং ল্যাং থেকে যে ভিড়টা এখানে কম, সেটা আমার পক্ষে খুব ভালো। রুমের দিকে যাই, স্কুটিটা অন করি। তেলের কাটা কতটা চলবে আমি তো বুঝতে পারছি না, দেখা যাক। রাত্রিবেলা সমুদ্রের পাড়ে এলাম, ওখান থেকে সোজা গাড়ি চালিয়ে চলে এলাম রুমে। রাত্রিবেলা একটুখানি টেনশন লাগছিল, কারণ রাস্তা পুরো ফাঁকা। রাস্তায় কোনো অসুবিধা নেই অ্যাকচুয়ালি, বাট একটু ভয় ভয় লাগছিল। এখন সমুদ্রের পাড়ে এসেছি, মনে হচ্ছে না পুরীর বিচে হেঁটে বেড়াচ্ছি। বিচটা এরকমই, পেন্টাই চেনাং বিচ, এখানকার ফেমাস বিচ। এখানে একটা পাকিস্তানি রেস্টুরেন্টও দেখলাম, ইন্ডিয়া থেকে তো আর এসব দেখা সম্ভব নয়, এইখানে এসে দেখতে পেলাম। বিচের ভাইবটা খুব ভালো, বসে সময় কেটে যাবে অনেকটাই। মেনলি আমি এলাম এদিকটা দিয়ে, আর এদিকে যাচ্ছি। বিচ ফ্রন্টটা হচ্ছে মেন এদিকেই, আর এদিকে হচ্ছে সে সমুদ্রের ঢেউয়ের আওয়াজ। একদম এক্স্যাক্টলি মনে হচ্ছে যেন পুরীর বিচে আছে, শুধু একটু বেশি ফাঁকা ফাঁকা আর কি। পুরীর বিচ এরকম সময়তেও ভিড় অনেক হয়।
এই বিচে কিন্তু এই সব সিশেল, এগুলো মানে ঝিনুকের ভাঙা টুকরো ভর্তি। খালি পায়ে হাঁটলে একটু সমস্যা হতে পারে, বাট এগুলো একদম হচ্ছে সব হচ্ছে এই ভাঙা ঝিনুক, মানে সমুদ্রের যে বালি আছে তার সাথে ভাঙা ঝিনুকের বীজ। এটা ওপরের দিকে নেই, বাট এইখান থেকে এই নিচের দিকে পুরো ভর্তি রয়েছে। এখানে পেন্টাই চেনাং বিচের মেন অ্যাট্রাকশন হচ্ছে রাত্রেবেলা ফায়ার শো। কিন্তু ফায়ার শোটা দেখার জন্য এখানে আমার মনে হয় যে কিছু রেস্টুরেন্ট আছে, সেগুলোতে বসে খাবার খেলে তাহলে দেখা যেতে পারে। বাইরে থেকে দেখা যায়, কিন্তু বাইরের অ্যাঙ্গেলটা একটুখানি ডিফারেন্স হয়, এর জন্য বোঝাটা খুব মুশকিল। এটা কোনো রকম বড় হোটেলের প্রাইভেট বিচ আর কি। আমাদের দীঘা পুরীর সমুদ্রের বিচে যেরকম সবাই পণ্য নিয়ে বসে বিক্রি বাট্টার জন্য, এখানেও ঠিক তাই। কিছু আলাদা এক্সট্রা আছে বলে আমার মনে হচ্ছে না, সেই খেলনা, সুভিনিয়ার্স এইসবগুলোই রয়েছে। মলে ঘোরা বা পার্টি অ্যাটেন্ড করা বা ক্লাব, এসব আমার দ্বারা হয় না, আর একা তো সম্ভবই নয়। আমি একটুখানি অ্যাডভেঞ্চারাস ঘুরতে ভালোবাসি, তাই জন্য আমি এসব কিছু অ্যাটেন্ড করিনি। বিচে কিছুটা সময় কাটালাম, তারপরে এখানে একটা সেন্ট্রাল মল আছে, সেখানে একটু গেছিলাম। বাড়ির কিছু কিছু লোক আছে যারা আমার এই বিদেশ আসাটা নিয়ে অনেক বড় বড় হেল্প করেছে, তাদের জন্য একটু ভালোবাসা আর কি। তো যাই হোক, আজকের দিনটা আমার এইভাবেই শেষ হলো। সকালে শুরু করেছিলাম অন্ধকারে একটা হোস্টেল থেকে বেরোনোর সময়, আর এখন অলমোস্ট রাত হয়ে গেছে। অলমোস্ট কি রাত্রি 11টা বাজে এখন। কালকে সকালে একটা বড় অ্যাডভেঞ্চার আছে, তার পরের দিনও আরেকটা বড় অ্যাডভেঞ্চার আছে। গিয়ে রেস্ট নিই, কালকের দিনটা আবার ভালোভাবে শুরু করতে হবে। এতক্ষণ ধরে যদি ভিডিওটা দেখছেন তাহলে একটা তো লাইক অবশ্যই দিয়ে যাওয়া উচিত। দেখা হবে আমার পরের ভিডিওতে।